ডিয়ার স্টুডেন্টস, কেমন আছেন আপনারা? আশা করি ভালো আছেন। বর্তমান পরিস্থিতিতে সতর্ক থাকবেন, সাবধানে থাকবেন, যত সম্ভব রুমেই থাকবেন। ওকে, তো আমরা 2-3টা ক্লাস নিয়ে ফেলেছি। আশা করি আপনারা ক্লাসগুলো বুঝতে পেরেছেন। এখন সামনে যা পড়াশোনা হবে, গত ক্লাসে আমি বলেছিলাম যে ক্যালকুলেটর কিন্তু আপনারা সাথে রাখার চেষ্টা করবেন। তো আজকে আমরা পড়বো ডাটা কালেকশন। মনে হচ্ছে ডেফিনেশনের প্রথমে কিন্তু ছিল স্ট্যাটিস্টিক্স কালেক্ট ডাটা। ওকে, তো হোয়াট ইজ ডাটা? আচ্ছা, এগুলো কিন্তু বইয়ের সফট কপিতে নাই, ওই জন্য আমি লিখে দিচ্ছি এবং এই শিটও দিয়ে দেবো, আপনারা যাতে সুন্দরভাবে পড়তে পারেন। আর পড়াশোনা কিন্তু শুরু করে দেন, খুব তাড়াতাড়ি হয়তো পরীক্ষা শুরু হয়ে যাবে, তো মেন্টাল প্রিপারেশন রাখবেন। ওকে, so what is data? Data is the raw materials of any types of research. For a research, the facts or characteristics which the researcher collected or measured from the field of inquiry is called data. Okay. Okay, data is the raw materials or any types of research. যেরকম রিসার্চের জন্য ডাটাকে বলা হয় র মেটেরিয়ালস, কাঁচামাল। তরকারি রান্না করার জন্য যেরকম বাজার থেকে সবজি কিনে আনতে হয়, সেগুলো র মেটেরিয়ালস, সেরকম রিসার্চ করার জন্য ডাটাকে বলা হচ্ছে র মেটেরিয়ালস, কাঁচামাল। So for any research, the facts or characteristics which the research are collected or measured from the field of inquiry, it is called data. Okay, রিসার্চ করার জন্য রিসার্চার যেসব ফ্যাক্টস অথবা ক্যারেক্টারিস্টিক্স, বৈশিষ্ট্য কালেক্ট করে বা মেজার করে ইনকোয়ারি ফিল্ড থেকে, সেগুলোকে বলা হয় ডাটা। ওকে, যেমন মনে করেন আপনারা যখন ভর্তি হতে এসেছিলেন, তারপরে কিন্তু ভর্তিতে কত টাকা লাগে, তারপরে হল ফ্যাসিলিটিস আছে কিনা, কিরকম মার্কস পাওয়া যায়, এসব ডাটা কিন্তু কালেক্ট করেছিলেন। এইসব ক্যারেক্টারিস্টিক্স কালেক্ট, এগুলোকে বলা হচ্ছে ডাটা। আবার এই যে পরীক্ষায় আপনারা গ্রেড পাবেন, সেজন্য পড়াশোনা করতেছেন, সেটা শীট দেখে করুন, ভিডিও দেখে পড়ুন, অথবা ইন্টারনেট থেকে ডাউনলোড করে পড়ুন, সেগুলো কিন্তু ডাটা। তো আমাদের ডাটা নরমালি টু টাইপস অফ ডাটা।
Number one, primary data. Number two, secondary data. Okay, there are two types of data, primary data and secondary data. Okay, primary data. ঠিক আছে, যেগুলো নর্মালি একদম সরাসরি ইনকাম ফিল্ড থেকে কালেক্ট করা হয় সেগুলোকে বলা হয় প্রাইমারি ডাটা, আর যেটা আমরা প্রাইমারি ডাটা থেকে কালেক্ট করবো সেটাকে বলা হবে সেকেন্ডারি ডাটা। ওকে, okay, the data which the researchers are collected from the main or primary sources of inquiry area, it is called primary। অর্থাৎ যেটা একদম ইনকোয়ারি ফিল্ড থেকে ডাটা কালেক্ট করা হবে সেটাকে বলে প্রাইমারি ডাটা। মনে করেন আপনি সিটিএনসে ভর্তি হতে এসেছিলেন, আপনি সরাসরি যখন ইনফরমেশন বুথ থেকে ডাটা কালেক্ট করেছিলেন সেটা ছিল প্রাইমারি ডাটা। অথবা আপনি টেবিল থেকে কালেক্ট করেছিলেন সেটা একদম ইউনিভার্সিটি গিয়ে কালেক্ট করেছিলেন সেটাকে বলা হচ্ছে প্রাইমারি ডাটা। ওকে, সেকেন্ডারি ডাটা। The secondary data which the research are collected from the primary data or any institute or any journal or any book, it is called secondary data। অর্থাৎ যে ডাটা রিসার্চার প্রাইমারি ডাটা থেকে কালেক্ট করবে অথবা কোনো ইনস্টিটিউট যেখানে কাজ হয়ে গেছে প্রাইমারির উপরে অথবা কোনো জার্নাল ডাটা কালেক্ট করে তারপরে প্রকাশ করেছে সেটা বলা হবে সেকেন্ডারি ডাটা। যেমন আমি যে ভিডিওটা তৈরি করতেছি এটা হচ্ছে প্রাইমারি ডাটা, এটা দেখে দেখে আপনারা করতেছেন। ওকে, বাট আমি এখানে কিন্তু ভিডিওর ভিতরে অনেক ধরনের শব্দ হচ্ছে সেগুলো কিন্তু আপনারা শুনতে পাচ্ছেন, কারণ এটা পুরোপুরি একদম র ডাটাটাই আপনাদের কাছে দিচ্ছি প্রাইমারি ডাটা। এডিট চেঞ্জ কিছু করতেছেন, আমি যদি এই শব্দগুলো রিমুভ করে দিতাম, দুই একটা শব্দ ভুল ত্রুটি সেগুলো রিমুভ করে দিতাম তাহলে সেটা কিন্তু যেত সেকেন্ডারি ডাটা। তারপর নর্মালি আমার প্রাইমারি ডাটাটাই করতেছেন, দুই একটা ভুল ত্রুটি হলো সেগুলো কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন। সো এটা হচ্ছে প্রাইমারি ডাটা, একদম রিয়েল ডাটা। এটার উপর যদি কোনো কাজ করা হয় সেটাকে বলা হবে সেকেন্ডারি ডাটা। সেটা বলতে আমি যদি কোনো কিছু রিমুভ করে দিতাম
শব্দগুলো মুছে দিতাম, শব্দগুলো মিট করে দিতাম, তাহলে ওটা আমাদের হয়ে যেত সেকেন্ডারি ডাটা। ওকে, এতে কিছু অ্যাডভান্টেজ ডিসঅ্যাডভান্টেজ আছে, এগুলো শীটের মধ্যে আছে, আপনারা শীট দেখে পড়ার চেষ্টা করবেন। যেমন অ্যাডভান্টেজ অফ প্রাইমারি ডাটা, the investigator collects data specific to the problem under study, the নির্দিষ্ট study আন্ডারে ডাটা কালেক্ট করা হয়। there is no doubt about the quality of the data, অর্থাৎ ডাটার কোয়ালিটি সম্পর্কে কোনো সন্দেহ থাকে না। no biasness of data, ডাটার মধ্যে কোনো বায়াসনেস থাকে না। আবার ডিসঅ্যাডভান্টেজও আছে। ওকে, ডাটা কালেক্ট করতে গেলে অনেক ধরনের হ্যাসেল হয়, প্রাইভেট ডাটা কালেক্ট করতে অনেক সময় লাগে, কস্ট লাগে। আবার সেকেন্ডারি ডাটার অ্যাডভান্টেজ, সময় কম লাগে, কস্ট কম লাগে, খুব সহজেই পাওয়া যায়। বাট ডিসঅ্যাডভান্টেজ আছে যে এটা রিয়েল না হতে পারে, বায়াস থাকতে পারে। এগুলাই শীটের মধ্যে দেওয়া আছে, কিছু সোর্সও দেওয়া আছে, প্যারামিটার সোর্স, সেকেন্ডারি ডাটার সোর্স, এগুলো আপনারা শীট দেখে পড়ে নেবেন। ওকে, এটা হচ্ছে ডাটা অর্গানাইজেশন। And presentation. Okay, data can be organized and presented in mainly two ways. ঠিক আছে, দুই উপায়ে আমরা ডাটা অর্গানাইজ এবং প্রেজেন্ট করতে পারি। নাম্বার 1, statistical tables, and number 2, statistical graphs. Okay, ট্যাবলের মাধ্যমে করতে পারি প্রেজেন্ট, এন্ড গ্রাফের মাধ্যমে প্রেজেন্ট করতে পারি। ওকে, তো ট্যাবলকে আমরা আবার দুই ভাগে ভাগ করব। frequency table, frequency distribution. Okay, and graph, অনেক ধরনের গ্রাফ আছে, তার মধ্যে আমরা 5-6টা করব। নাম্বার A, বার চার্ট, পাই চার্ট, হিস্টোগ্রাম, frequency curve or frequency polygon, okay, so number 1 bar chart, pie chart, histogram, frequency curve or frequency polygon, frequency curve or polygon. Okay, এছাড়াও আরো অনেক ধরনের গ্রাফ আছে, যেমন স্টাইল ডায়াগ্রাম আমরা পড়বো, যখন রিগ্রেশন কোরিলেশন করব। ঠিক আছে, টাইম সিরিজ অ্যানালাইসিস ক্ষেত্রে কিছু গ্রাফ করব। এখন আমরা আজকে পড়বো স্ট্যাটিস্টিক্যাল ট্যাবলস। ওকে, এই ট্যাবলস কিভাবে তৈরি করতে হয় সেটা আমরা শিখবো।
এক নাম্বার হচ্ছে ফ্রিকোয়েন্সি ডাবল। ফ্রিকোয়েন্সি ডাবল এটা আপনারা সফট কপির পেজ নাম্বার 23 তে পাবেন। ওকে, চ্যাপ্টার 2 grouping of qualitative data into mutually exclusive classes showing the number of observation in each class। অর্থাৎ আমরা কোয়ালিটেটিভ ডাটাকে গ্রুপে ভাগ করব এক্সক্লুসিভ ক্লাসে, যেখানে নাম্বার অফ অবজারভেশন প্রতি ক্লাসে দেখানো হবে। তো নরমালি আছে ফর কোয়ালিটেটিভ ডাটা। আমরা কিন্তু ডাটা পড়েছিলাম দুই ধরনের, প্রাইমারি ডাটা, সেকেন্ডারি ডাটা। তার মধ্যে আবার আমাদের যে ভেরিয়েবল ছিল মনে আছে, কোয়ালিটেটিভ ভেরিয়েবল এন্ড কোয়ান্টিটেটিভ ভেরিয়েবল। তো যেগুলো আবার কোয়ালিটেটিভ ভেরিয়েবল ছিল সেগুলোর মধ্যে পড়বে কোয়ালিটেটিভ ডাটার মধ্যে। ওকে, দেখেন এটা ফ্রিকোয়েন্সি টেবিল তৈরি করা খুবই সহজ। মনে করুন আপনাদের ক্লাসে টোটাল স্টুডেন্ট, ওকে, টোটাল স্টুডেন্ট ইকুয়াল টু 50। তাদের মধ্যে মেল স্টুডেন্ট 20 and female student 30। সো আমাদের ফ্রিকোয়েন্সি টেবিল খুব সহজে তৈরি করা যাবে। categorical frequency, male 20, female 30। বুঝা গেল কেমন আমরা করলাম ফ্রিকোয়েন্সি টেবিল। আমার ক্যাটাগরি দুইটা, মেল ফিমেল কতজন করে আছে 20 30, সো ফ্রিকোয়েন্সি 20 30। ওকে, সেটা আরো एग्जांपल দেওয়া আছে, আপনারা দেখে নেবেন। There is a number 2 frequency distribution। তো এটা বইয়ের পেজ নাম্বার 29। Okay, a grouping of data into mutually exclusive classes showing the number of observation in each class। একই রকম, আর ওখানে শুধু সরাসরি পর কোয়ালিটি ডাটা, আর এখানে both qualitative and quantitative ডাটার জন্য আমরা ফ্রিকোয়েন্সি ডিস্ট্রিবিউশন কনস্ট্রাক্ট করতে পারি। তাই ডেফিনিশন আপনারা শীট থেকে পড়ে নিন অথবা বই থেকে পড়ে নিন। কিভাবে তৈরি করতে হয় সেটা আমরা হয়তো আজকে শিখতে জানি না, বাট আমরা কিছু তার আগে শিখি কিভাবে আমাদের কনস্ট্রাক্ট করতে হয়, সেটা আমাদের শিখতে হবে।
স্টেপস ফর কনস্ট্রাক্টিং পিউজি ডিস্ট্রিবিউশন। পিউজি ডিস্ট্রিবিউশন অনেক ভাবে তৈরি করা যায়, তো আমরা একটা পদ্ধতি শিখতেছি। ওকে, তার আগে আমরা কিছু টেবিল দেখে শিখি। হ্যাঁ, এক্সাম্পল মনে করেন আমরা একটা ইচ্ছা মতো ডাটা নিলাম। টোটাল স্টুডেন্ট, দেখেন এইরকম টেবিল কি আপনারা আগে কখনো দেখেছেন? মনে করুন আপনার টোটাল স্টুডেন্ট 20, এগুলো হলো স্টুডেন্টের মার্কস, ফর এক্সাম্পল ফাইনাল এক্সামের মার্কস। আরেকটা হলো নাম্বার অফ স্টুডেন্টস, অর্থাৎ 0 থেকে 10 মার্কস পেয়েছে কতজন? 7 জন। 10 থেকে 20 মার্কস পেয়েছে কতজন? 5 জন। আবার 20 থেকে 30 মার্কস পেয়েছে কতজন? 7 জন। 30 থেকে 40 মার্কস পেয়েছে কতজন? 1 জন। টোটাল হচ্ছে 20 স্টুডেন্টস। তো এরকম টেবিল আমরা তৈরি করব। কিভাবে তৈরি করব সেই স্টেপগুলো আমি একটু পরে লিখব, বাট কোনটার কি নাম সেগুলো আমাদের এখন জানতে হবে। ওকে, এই মার্কসটাকে আমরা বলবো ক্লাস ইন্টারভাল। মনে থাকবে ক্লাস ইন্টারভাল। ওকে, ক্লাস ইন্টারভাল 0 থেকে 10, 10 থেকে 20, 20 থেকে 30, 30 থেকে 40। আবার এই দিকে পুরোটাকে বলবো আমরা একটা ক্লাস। ওকে, ফার্স্ট ক্লাস 0 থেকে 10, যা এখানে থাকবে সবগুলো ফার্স্ট ক্লাস আনটা থাকবে। দেন সেকেন্ড ক্লাস 10 থেকে 20 পুরোটাই থাকবে। এভাবে 20 থেকে 30, থার্ড ক্লাস, ফোর্থ ক্লাস 30 থেকে 40। ওকে, এর মধ্যে এই যে মাঝখানে যে ডিফারেন্স 0 10, ডিফারেন্স কত? 10 বিয়োগ 0 ইকুয়াল টু 10। এটাকে বলা হবে ক্লাস ওয়েট। হ্যাঁ, ডিফারেন্স থেকে বলা হবে ক্লাস ওয়েট। ঠিক আছে, ক্লাস ওয়েট ফর ফার্স্ট ক্লাস 10 মাইনাস 0 ইকুয়াল টু 10। তবে কখন আমরা ক্লাস ইন্টারভালও বলা হয়, এটাকে আমরা হয়তো আই দ্বারা লিখবো, আই সমান সমান 20। দেন হচ্ছে যে ফার্স্ট ক্লাসে যেটা 0 সেটাকে বলা হবে লোয়ার লিমিট। ওকে, তো ফার্স্ট ক্লাসের লোয়ার লিমিট কত? 0। আর যেটা বড় সেটাকে বলা হবে আপার লিমিট। ওকে, তো ফার্স্ট ক্লাসের লোয়ার লিমিট 0, আপার লিমিট 10। ওকে, সিমিলারলি সেকেন্ড ক্লাসের লোয়ার লিমিট 10, আপার লিমিট 20। থার্ড ক্লাসের লোয়ার লিমিট 20, আপার লিমিট 30। ওকে, আর এগুলোকে বলা হবে ফ্রিকোয়েন্সি। নাম্বার অফ স্টুডেন্টস আমরা লিখবো ফ্রিকোয়েন্সি। ওকে, সেটাকে আমরা অথবা পরবর্তীতে ছোটদের দ্বারা প্রকাশ করব। আর কিছু আমরা শিখবো মিড ভ্যালু কিভাবে তৈরি করা যায়। মিড ভ্যালু ঠিক আছে, মিড ভ্যালুকে আমরা তাহলে x দ্বারা লিখবো। তো মিড ভ্যালু কিভাবে বের করব আমরা শিখবো যে 10 প্লাস 0 ডিভাইড বাই 2। মিড ভ্যালু সমান আপার লিমিট প্লাস লোয়ার লিমিট ডিভাইডেড বাই 2।
ওকে আপার লিমিট 10 প্লাস 0 8/2 10 প্লাস 0 মানে 10 8/2 ইকুয়াল টু 5 similarly 20 plus 10 equal to 30 divided by 2 equal to 15 25 35 ওকে এখন আমরা বের করা শিখব তো এই টার্মগুলো আপনারা মোটামুটি মনে রাখবেন এখন আমরা স্টেপগুলো শিখতেছি এগুলা কিন্তু আমরা ইচ্ছামতো আপাতত নিয়েছি 0 থেকে 10 7 এগুলো ইচ্ছামতো নিয়েছি বাট এটা কিভাবে তৈরি করতে হয় সেটাই কিন্তু আমরা শিখব হ্যাঁ কনস্ট্যান্ট ডিস্ট্রিবিউশন এবং এখানে দেখেন কয়টা ক্লাস 1 2 3 4 চারটি ক্লাস এটা আমরা ইচ্ছামতো নিয়েছি তারপর ক্লাসে যে মাঝখানে যে ইন্টারভালটা 0 থেকে 10 10 থেকে 20 এটা কিন্তু আমরা ইচ্ছামতো নিয়েছি বাট এটা কিন্তু আমাদের এখন একটা নিয়মের মধ্যে আসবে কতগুলো আমরা নেব কতগুলো ক্লাস হবে 4টা হবে 5টা হবে 10টা হবে কোনটা হবে সেটা আমরা এই ফর্মুলার মাধ্যমে নেব আবার যে ডিফারেন্সটা কত সেটা কিন্তু আমরা ফিক্স করে দেব আগে ইচ্ছামতো সবসময় নিতে পারবো নরমালি আমরা ইকুয়াল ক্লাস ইন্টারভালে রাখি বা আনইকুয়াল হতে পারে আপনাদের সুবিধার্থে আমরা ইকুয়ালি রাখবো ওকে এই স্টেপগুলো আমি লিখে দিচ্ছি আজকে নাম্বার 1 decide the number of class এটার ফর্মুলা আছে number of class k equal to ওকে দিস ইজ দ্য নাম্বার অফ ক্লাস কতগুলো হবে নাম্বার অফ ক্লাস আমরা কে জানি ক্লাস 1 2 3 4 আমি এখানে ইচ্ছামতো চারটা নিয়েছি ওকে এটা কতগুলো হবে আমাদের এই যে ফর্মুলা 1 প্লাস 3.3 log n এই ফর্মুলাটা স্টোরেজ অনেক ফর্মুলা দিয়েছেন n ইকুয়াল টু টোটাল অবজারভেশন কত ডাটা কতগুলো আছে সেটা হচ্ছে টোটাল অবজারভেশন যেমন এখানে আমাদের ডাটা কতগুলো আছে 20 ওকে তো সেটা আমাদের ডাটা দেওয়া থাকে সেখান থেকে আমরা n এর মান পাবো দেন নাম্বার 2 determine the class interval ক্লাস ইন্টারভাল কত হবে সেটার ফর্মুলা হচ্ছে I more than equal to h minus l divided by k ওকে k হলো নাম্বার অফ ক্লাস আমরা কতগুলো পাবো সেটা হচ্ছে k এর মান আবার মনে রাখতে হবে k এর মান কিন্তু ফ্র্যাকশন হবে মানে একটা ক্লাস দুইটা ক্লাস তিনটা ক্লাস পাঁচটা ক্লাস 10টা ক্লাস বলতে পারে কিন্তু 10টা ক্লাস 10.5টা ক্লাস কিন্তু আমরা পাবো না সো k এর মান সব সময় ইন্টিজার বা পূর্ণসংখ্যা হবে ওকে এই গুলো হচ্ছে আমি এখানে একটা হাইয়েস্ট ভ্যালু is equal to highest value আর l equal to lowest value অর্থাৎ ডাটার মধ্যে যেটা সবচেয়ে বড় থাকবে সেটা হবে আমাদের এই হাইয়েস্ট ভ্যালু আর ডাটার মধ্যে সবচেয়ে ছোট সেটা হবে আমাদের l লোয়েস্ট ভ্যালু সেগুলোর মান আমরা বসাবো দেন আমরা i এর মান বের করব i more than equal to k তাহলে more than equal to h minus l divided by k and number 3 set individual class limits ওকে অর্থাৎ প্রতিটা ক্লাসের আমাদের লিমিট লোয়ার লিমিটগুলো আপার লিমিটগুলো সেট করতে হবে যেমন এই ক্লাসের আমরা লোয়ার লিমিট 0 10 নিয়েছি এটা আমরা ইচ্ছামতো নিয়েছি কিন্তু এটা আমাদের ইচ্ছামতো নেওয়া যাবে না সেট করতে হবে ডাটা থাকবে সেখান থেকে দেখে দেখে যেমন আমাদের ফর एग्जांपल ডাটা সাপোজ সর্বনিম্ন হলো 10 তাহলে আমাদের 10 থেকে শুরু করতে হতে পারে অথবা 9 থেকে শুরু করতে হতে পারে আমরা কিন্তু
10 এর বেশি 12 15 দিয়ে শুরু করতে পারবো না, তাহলে কিন্তু আমাদের 10 টেবিলের মধ্যে আসবে না। ওকে, এটা আমরা দেখবো কিভাবে লিমিটটা সেট করা হয়। নাম্বার 4, টালি মার্কস, অর্থাৎ কোন ডাটা কতবার আছে সেগুলো আমরা টালি করবো। এটা হয়তো আপনারা এর আগেও শিখে থাকতে পারেন টালি মার্কস। হ্যাঁ, ফ্রিকোয়েন্সি অনুযায়ী টালি, এরকম টালি আমরা করেছিলাম, 4 টালি এরকম, 5 টালি এরকম। ঠিক আছে, এটা আমরা দেখাবো। দেন নাম্বার 5, count the number of items or frequency, অর্থাৎ তালি কতগুলো আছে সেটা আমাদের এই ফ্রিকোয়েন্সি ঘরে লিখতে হবে। যেমন এখানে আমরা ইচ্ছা মতো 7 লিখেছি, 5 লিখেছি, 7 লিখেছি, 1 লিখেছি, তাই না? এগুলো আমরা এই টালি ঘর থেকে থেকে কাউন্ট করে লিখব। তো আপনারা আপাতত এই 5টা স্টেপ মনে রাখেন, আর নেক্সট ক্লাসে আপনারা অবশ্যই ক্যালকুলেটর নিয়ে থাকবেন যাতে আপনাদের প্র্যাকটিস করতে সুবিধা হয়। আর এটা টেবিলটা বুঝতে যদি কোনো প্রবলেম হয় অবশ্যই আমার সাথে কথা বলবেন। আশা করি আপনারা নেক্সট ক্লাসে বুঝতে পারবেন কিভাবে আমরা এই ইমেজ ডিস্ট্রিবিউশনটা কনস্ট্রাক্ট করি। ওকে, ততদিন পর্যন্ত আপনারা ভালো থাকেন, সুস্থ থাকেন। আর যদি ক্লাস না হয় এই জন্য অগ্রিম ঈদ মুবারক, সবাইকে ঈদের শুভেচ্ছা, সবাইকে ধন্যবাদ। ডিয়ার স্টুডেন্টস, কেমন আছেন আপনারা? আশা করি ভালো আছেন। বর্তমান পরিস্থিতিতে সতর্ক থাকবেন, সাবধানে থাকবেন, যত সম্ভব রুমেই থাকবেন। ওকে, তো আমরা 2-3টা ক্লাস নিয়ে ফেলেছি, আশা করি আপনারা ক্লাসগুলো বুঝতে পেরেছেন। এখন সামনে যা পড়াশোনা হবে, গত ক্লাসে আমি বলেছিলাম যে ক্যালকুলেটর কিন্তু আপনারা সাথে রাখার চেষ্টা করবেন। তো আজকে আমরা পড়ব ডাটা কালেকশন। মনে হচ্ছে ডেফিনেশনের প্রথমে কিন্তু ছিল স্ট্যাটিস্টিক্স কালেক্ট ডাটা। ওকে, তো হোয়াট ইজ ডাটা? আচ্ছা, এগুলো কিন্তু বইয়ের সফট কপিতে নাই, ওই জন্য আমি লিখে দিচ্ছি এবং এই শিটও দিয়ে দেবো, আপনারা সুন্দরভাবে পড়তে পারেন। আর পড়াশোনা কিন্তু শুরু করে দেন, খুব তাড়াতাড়ি পরীক্ষা শুরু হয়ে যাবে, তো মেন্টাল প্রিপারেশন রাখবেন। ওকে, so what is data? Data is the raw materials of any types of research. For a research, the facts or characteristics which the researcher collected or measured from the field of inquiry is called data. Okay. Okay, data is the raw materials or any types of research. যেরকম রিসার্চের জন্য ডাটাকে বলা হয় র মেটেরিয়ালস, কাঁচামাল। তরকারি রান্না করার জন্য যেরকম
বাজার থেকে সবজি কিনে আনতে হয়, এগুলো র মেটেরিয়ালস, সেরকম রিসার্চ করার জন্য ডাটাকে বলা হচ্ছে র মেটেরিয়ালস, কাঁচামাল। So for any research, the facts or characteristics which the research are collected or measured from the field of inquiry, it is called data. Okay, রিসার্চ করার জন্য রিসার্চার যেসব ফ্যাক্টস অথবা ক্যারেক্টারিস্টিক্স বৈশিষ্ট্য কালেক্ট করে বা মেজার করে ইনকোয়ারি ফিল্ড থেকে, সেগুলোকে বলা হয় ডাটা। ওকে, যেমন মনে করেন আপনারা যখন ভর্তি হতে এসেছিলেন, তারপরে কিন্তু ভর্তিতে কত টাকা লাগে, তারপরে হল ফ্যাসিলিটিস আছে কিনা, কিরকম মার্কস পাওয়া যায়, এসব ডাটা কিন্তু কালেক্ট করেছিলেন। এইসব ক্যারেক্টারিস্টিক্স কালেক্ট, এগুলোকে বলা হচ্ছে ডাটা। আবার এই যে পরীক্ষায় আপনারা গ্রেড পাবেন, সেজন্য পড়াশোনা করতেছেন, সেটা শীট দেখে পড়ুন, ভিডিও দেখে পড়ুন, অথবা ইন্টারনেট থেকে ডাউনলোড করে পড়ুন, সেগুলো কিন্তু ডাটা। তো আমাদের ডাটা নরমালি টু টাইপস অফ ডাটা। Number one, primary data. Number two, secondary data. Okay, there are two types of data: primary data and secondary data. Okay, primary data. Yes, যেগুলো নরমালি একদম সরাসরি ইনকাম ফিল্ড থেকে কালেক্ট করা হয়, সেগুলোকে বলা হয় প্রাইমারি ডাটা। আর যেটা আমরা প্রাইমারি ডাটা থেকে কালেক্ট করবো, সেটাকে বলা হবে সেকেন্ডারি ডাটা। ওকে, okay, the data which the research are collected from the main or primary sources of inquiry area, it is called primary. অর্থাৎ যেটা একদম ইনকোয়ারি ফিল্ড থেকে ডাটা কালেক্ট করা হবে, সেটাকে বলে প্রাইমারি ডাটা। মনে করেন আপনি সিটিএনসে ভর্তি হতে এসেছিলেন, আপনি সরাসরি যখন ইনফরমেশন বুথ থেকে ডাটা কালেক্ট করেছিলেন, সেটা ছিল প্রাইমারি ডাটা। অথবা আপনি টেবিল থেকে কালেক্ট করেছিলেন, সেটা একদম ইউনিভার্সিটি গিয়ে কালেক্ট করেছিলেন, সেটাকে বলা হচ্ছে প্রাইমারি ডাটা। ওকে, সেকেন্ডারি ডাটা।
The second the data who is the researcher collected from the primary data or any institute or any journal or any book it is called secondary data. অর্থাৎ যে data researcher প্রাইমারি ডাটা থেকে কালেক্ট করবে অথবা কোনো ইনস্টিটিউট যেখানে কাজ হয়ে গেছে প্রাইমারির উপরে অথবা কোনো জার্নাল ডাটা কালেক্ট করে তারপরে প্রকাশ করেছে সেটা হবে সেকেন্ডারি ডাটা। যেমন আমি যে ভিডিওটা তৈরি করতেছি এটা হচ্ছে প্রাইমারি ডাটা, এটা দেখে দেখে আপনারা করতেছেন, ওকে। বাট আমি এখানে কিন্তু ভিডিওর ভিতরে অনেক ধরনের শব্দ হচ্ছে সেগুলো কিন্তু আপনারা শুনতে পাচ্ছেন, কারণ এটা পুরোপুরি একদম র ডাটাটাই আপনাদের কাছে দিচ্ছি প্রাইমারি ডাটা, এডিট চেঞ্জ কিছু করতেছেন। আমি যদি এই শব্দগুলো রিমুভ করে দিতাম, দুই একটা শব্দ ভুল ত্রুটি হলে সেগুলো রিমুভ করে দিতাম, তাহলে সেটা কিন্তু যেত সেকেন্ডারি ডাটা। তারপর নর্মালি আমার প্রাইমারি ডাটাটাই করতেছেন, দুই একটা ভুল ত্রুটি হলো সেগুলো কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন। সো এটা হচ্ছে প্রাইমারি ডাটা, একদম রিয়েল ডাটা। এটার উপর যদি কোনো কাজ করা হয় সেটাকে বলা হবে সেকেন্ডারি ডাটা। সেটা বলতে আমি যদি কোনো কিছু রিমুভ করে দিতাম, শব্দগুলো মুছে দিতাম, শব্দগুলো মিট করে দিতাম, তাহলে ওটা আমাদের হয়ে যেত সেকেন্ডারি ডাটা, ওকে। এতে কিছু অ্যাডভান্টেজ ডিসঅ্যাডভান্টেজ আছে, এগুলো শীটের মধ্যে আছে, আপনারা শীট দেখে পড়ার চেষ্টা করবেন। যেমন অ্যাডভান্টেজ অফ প্রাইমারি ডাটা, the investigator collects data specific to the problem under study, the নির্দিষ্ট study আন্ডারে ডাটা কালেক্ট করা হয়। there is no doubt about the quality of the data, অর্থাৎ ডাটার কোয়ালিটি সম্পর্কে কোনো সন্দেহ থাকে না। no biasness of data, ডাটার মধ্যে কোনো বায়াসনেস থাকে না। আবার ডিসঅ্যাডভান্টেজও আছে, ওকে। ডাটা কালেক্ট করতে গেলে অনেক ধরনের হ্যাসেল হয়, প্রাইভেট ডাটা কালেক্ট করতে অনেক সময় লাগে, কস্ট লাগে। আবার সেকেন্ডারি ডাটার অ্যাডভান্টেজ, সময় কম লাগে, কস্ট কম লাগে, খুব সহজেই পাওয়া যায়। বাট ডিসঅ্যাডভান্টেজ আছে যে এটা রিয়েল না হতে পারে, বায়াস থাকতে পারে। এগুলাই শীটের মধ্যে দেওয়া আছে, কিছু সোর্সও দেওয়া আছে, প্যারামিটার সোর্স, সেকেন্ডারি ডাটার সোর্স, এগুলো আপনারা শীট দেখে পড়ে নেবেন, ওকে। এটা হচ্ছে ডাটা অর্গানাইজেশন। And presentation. Okay, data can be organized and presented in mainly two ways. ঠিক আছে, দুই উপায়ে আমরা ডাটা অর্গানাইজ এবং প্রেজেন্ট করতে পারি। নাম্বার 1, statistical tables, and number 2, statistical graphs, okay। ট্যাবলের মাধ্যমে করতে পারি প্রেজেন্ট, এন্ড গ্রাফের মাধ্যমে প্রেজেন্ট করতে পারি, ওকে। তো ট্যাবলকে আমরা আবার দুই ভাগে ভাগ করব। frequency table, frequency distribution, okay। and graph, অনেক ধরনের গ্রাফ আছে, তার মধ্যে আমরা 5-6টা করব। নাম্বার A, বার চার্ট, পাই চার্ট, হিস্টোগ্রাম, frequency
frequency curve or frequency polygon. Okay, so number one bar chart, pie chart, histogram, frequency curve or frequency polygon, frequency curve or polygon. Okay. এছাড়া আরো অনেক ধরনের গ্রাফ আছে, যেমন স্টাইল ডায়াগ্রাম আমরা পড়বো, যখন রেগ্রেশন কোরিলেশন করবো, ঠিক আছে, টাইম সিরিজ অ্যানালাইসিস ক্ষেত্রে কিছু গ্রাফ করবো। এখন আমরা আজকে পড়বো স্ট্যাটিস্টিক্যাল ট্যাবলস। ওকে, এই ট্যাবলস কিভাবে তৈরি করতে হয় সেটা আমরা শিখবো। আচ্ছা, এক নাম্বার হচ্ছে ফ্রিকোয়েন্সি ট্যাবল। ফ্রিকোয়েন্সি ট্যাবল এটা আপনারা সফট কপির পেজ নাম্বার 23 তে পাবেন। ওকে, চ্যাপ্টার 2, a grouping of qualitative data into mutually exclusive classes showing the number of observation in each class. অর্থাৎ আমরা কোয়ালিটেটিভ ডাটাকে গ্রুপে ভাগ করব এক্সক্লুসিভ ক্লাসে, যেখানে নাম্বার অফ অবজারভেশন প্রতি ক্লাসে দেখানো হবে। তো নরমালি আছে ফর কোয়ালিটেটিভ ডাটা। আমরা কিন্তু ডাটা পড়েছিলাম দুই ধরনের, প্রাইমারি ডাটা, সেকেন্ডারি ডাটা। তার মধ্যে আবার আমাদের যে ভেরিয়েবল ছিল মনে আছে, কোয়ালিটেটিভ ভেরিয়েবল এন্ড কোয়ান্টিটেটিভ ভেরিয়েবল, তো যেগুলো আবার কোয়ালিটেটিভ ভেরিয়েবল ছিল সেগুলোর মধ্যে পড়বে কোয়ালিটেটিভ ডাটার মধ্যে। ওকে, দেখেন এটা ফ্রিকোয়েন্সি ট্যাবল তৈরি করা খুবই সহজ। মনে করুন আপনাদের ক্লাসে টোটাল স্টুডেন্ট, ওকে, টোটাল স্টুডেন্ট ইকুয়াল টু 50। তাদের মধ্যে মেল স্টুডেন্ট 20 and female student 30। সো আমাদের ফ্রিকোয়েন্সি ট্যাবল খুব সহজে তৈরি করা যাবে। categorical frequency, male 20, female 30। বুঝা গেল কেমন আমরা করলাম ফ্রিকোয়েন্সি ট্যাবল। আমার ক্যাটাগরি দুইটা, মেল ফিমেল কনজন করে আছে 20 30, সো ফ্রিকোয়েন্সি 20 30। ওকে, সেটা আরো एग्जांपल দেওয়া আছে, আপনারা দেখে নেবেন। দেন আছে নাম্বার 2, ফ্রিকোয়েন্সি ডিস্ট্রিবিউশন।
এটা বইয়ের পেজ নাম্বার 29। Okay. A grouping of data into mutually exclusive classes showing the number of observation in each class. একই রকম, আর ওখানে শুধু সরাসরি পর কোয়ালিটি ডাটা আর এখানে both qualitative and quantitative করার জন্য আমরা ট্রেনিং ডিস্ট্রিবিউশন কনস্ট্রাক্ট করতে পারি। তাই ডেফিনেশন আপনারা শীট থেকে পড়ে নিন অথবা বই থেকে পড়ে নিন। কিভাবে তৈরি করতে হয় সেটা আমরা হয়তো আজকে শিখতে জানি না, বাট আমরা কিছু টার্ম আগে শিখি, কিভাবে আমাদের কনস্ট্রাক্ট করতে হয় সেটা আমাদের শিখতে হবে। স্টেপস ফর কনস্ট্রাক্টিং ইউজার ডিস্ট্রিবিউশন। ইউজার ডিস্ট্রিবিউশন অনেক ভাবে তৈরি করা যায়, তো আমরা একটা পদ্ধতি শিখতেছি। ওকে, তার আগে আমরা কিছু টেবিল দেখে শিখি। হ্যাঁ, এক্সাম্পল মনে করেন আমরা একটা ইচ্ছা মতো ডাটা নিলাম, টোটাল স্টুডেন্ট। দেখেন এইরকম টেবিল কি আপনারা আগে কখনো দেখেছেন? মনে করুন আপনার টোটাল স্টুডেন্ট 20, এগুলো হলো স্টুডেন্টের মার্কস, ফর এক্সাম্পল ফাইনাল এক্সামের মার্কস। আরটা হলো নাম্বার অফ স্টুডেন্টস, অর্থাৎ 0 থেকে 10 মার্কস পেয়েছে কতজন? 7 জন। 10 থেকে 20 মার্কস পেয়েছে কতজন? 5 জন। আবার 20 থেকে 30 মার্কস পেয়েছে কতজন? 7 জন। 30 থেকে 40 মার্কস পেয়েছে কতজন? 1 জন। টোটাল হচ্ছে 20 স্টুডেন্টস। তো এরকম টেবিল আমরা তৈরি করব। কিভাবে তৈরি করব সেই স্টেপগুলো আমি একটু পরে লিখব, বাট কোনটার কি নাম সেগুলো আমাদের এখন জানতে হবে। ওকে, এই মার্কসটাকে আমরা বলবো ক্লাস ইন্টারভাল। মনে থাকবে ক্লাস ইন্টারভাল। ওকে, ক্লাস ইন্টারভাল 0 থেকে 10, 10 থেকে 20, 20 থেকে 30, 30 থেকে 40। আবার এই দিকে পুরোটাকে বলবো আমরা একটা ক্লাস। ওকে, ফার্স্ট ক্লাস 0 থেকে 10, যা এখানে থাকবে সবগুলো ফার্স্ট ক্লাস আনতে থাকবে। দেন সেকেন্ড ক্লাস 10 থেকে 20 পুরোটাই থাকবে। এভাবে 20 থেকে 30, থার্ড ক্লাস, ফোর্থ ক্লাস 30 থেকে 40। ওকে, এর মধ্যে এই যে মাঝখানে যে ডিফারেন্স 0 10, ডিফারেন্স কত? 10 বিয়োগ 0 ইকুয়াল টু 10। এটাকে বলা হবে ক্লাস ওয়েট। হ্যাঁ, ডিফারেন্স থেকে বলা হবে ক্লাস ওয়েট। ঠিক আছে, ক্লাস ওয়েট for first class 10 minus 0 equal to 10। তবে কখন আমরা ক্লাস ইন্টারভালও বলা হয়, এটাকে আমরা হয়তো আই দ্বারা লিখব, i সমান সমান 20।
দেন হচ্ছে এই যে ফার্স্ট ক্লাসে যেটা 0 সেটাকে বলা হবে লোয়ার লিমিট। ওকে, তো ফার্স্ট ক্লাসের লোয়ার লিমিট কত? 0। আর যেটা বড় সেটাকে বলা হবে আপার লিমিট। ওকে, তো ফার্স্ট ক্লাসের লোয়ার লিমিট 0, আপার লিমিট 10। ওকে, সিমিলারলি সেকেন্ড ক্লাসের লোয়ার লিমিট 10, আপার লিমিট 20। থার্ড ক্লাসের লোয়ার লিমিট 20, আপার লিমিট 30। ওকে, আর এগুলোকে বলা হবে ফ্রিকোয়েন্সি। নাম্বার অফ স্টুডেন্টস আমরা লিখবো ফ্রিকোয়েন্সি। ওকে, সেটাকে আমরা অথবা পরবর্তী সূত্রের দ্বারা প্রকাশ করব। আর কিছু আমরা শিখবো মিড ভ্যালু কিভাবে তৈরি করা যায়। মিড ভ্যালু ঠিক আছে, মিড ভ্যালুকে আমরা তাহলে x দ্বারা লিখবো। তো মিড ভ্যালু কিভাবে বের করব? আমরা শিখবো যে 10 প্লাস 0 ডিভাইড বাই 2। মিড ভ্যালু সমান আপার লিমিট প্লাস লোয়ার লিমিট ডিভাইডেড বাই 2। ওকে, আপার লিমিট 10 প্লাস 0 ডিভাইড বাই 2। 10 প্লাস 0 মানে 10, ডিভাইড বাই 2 ইকুয়াল টু 5। Similarly 20 plus 10 equal to 30 divided by 2 equal to 15, 25, 35। ওকে, এখন আমরা বের করা শিখবো। তো এই টার্মগুলো আপনারা মোটামুটি মনে রাখবেন। এখন আমরা স্টেপগুলো শিখতেছি। এগুলো কিন্তু আমরা ইচ্ছামতো আপাতত নিয়েছি, 0 থেকে 10, 7 এগুলো ইচ্ছামতো নিয়েছি, বাট এটা কিভাবে তৈরি করতে হয় সেটাই কিন্তু আমরা শিখবো। হ্যাঁ, কনস্ট্রাকটিভ ডিস্ট্রিবিউশন। এবং এখানে দেখেন কয়টা ক্লাস, 1 2 3 4, চারটি ক্লাস, এটা আমরা ইচ্ছামতো নিয়েছি। তারপর ক্লাসে যে মাঝখানে যে ইন্টারভালটা 0 থেকে 10, 10 থেকে 20, এটা কিন্তু আমরা ইচ্ছামতো নিয়েছি। বাট এটা কিন্তু আমাদের এখন একটা নিয়মের মধ্যে আসবে। কতগুলো আমরা নেব, কতগুলো ক্লাস হবে, 4টা হবে, 5টা হবে, 10টা হবে, 15টা হবে, সেটা আমরা এই ফর্মুলার মাধ্যমে নেব। আবার যে ডিফারেন্সটা কত সেটা কিন্তু আমরা ফিক্স করে দেব আগে, ইচ্ছামতো সবসময় নিতে পারবো। নরমালি আমরা ইকুয়াল ক্লাস ইন্টারভালে রাখি, বাট আনইকুয়াল হতে পারে। আপনাদের সুবিধার্থে আমরা ইকুয়ালি রাখবো। ওকে, এই স্টেপগুলো আমি লিখে দিচ্ছি আজকে। নাম্বার 1, decide the number of class. এটার ফর্মুলা আছে নাম্বার অফ ক্লাস k equal to ওকে, দিস ইজ দ্য নাম্বার অফ ক্লাস। নাম্বার অফ ক্লাস কতগুলো হবে? নাম্বার অফ ক্লাস আমরা কে জানি ক্লাস 1 2 3 4, আমি এখানে ইচ্ছামতো 4টা নিয়েছি। ওকে, এটা কতগুলো হবে? আমাদের এই যে ফর্মুলা 1 প্লাস 3.322 log n, এই ফর্মুলাটা স্টোরেজেস অনেক ফর্মুলা দিয়েছেন। n ইকুয়াল টু টোটাল অবজারভেশন। টোটাল অবজারভেশন কত? ডাটা কতগুলো আছে সেটা হচ্ছে টোটাল অবজারভেশন। যেমন এখানে আমাদের ডাটা কতগুলো আছে? 20। ওকে, তো সেটা আমাদের ডাটা দেওয়া থাকে, সেখান থেকে আমরা n এর মান পাবো। দেন নাম্বার 2, determine the class interval. ক্লাস ইন্টারভাল কত হবে সেটার ফর্মুলা হচ্ছে I more than equal to h minus l divided by k। ওকে, k হলো নাম্বার অফ ক্লাস। ক্লাস আমরা কতগুলো পাবো সেটা হচ্ছে k এর মান।
আমার মনে রাখতে হবে কি এর মান কিন্তু ফ্র্যাকশন হবে, মানে একটা ক্লাস, দুটা ক্লাস, তিনটা ক্লাস, পাঁচটা ক্লাস, 10টা ক্লাস বলতে হবে, কিন্তু 10টা ক্লাস, 10.5টা ক্লাস কিন্তু আমরা পাবো না। সো কি এর মান সবসময় ইন্টিজার বা পূর্ণ সংখ্যা হবে। ওকে, এইজ গুলো হচ্ছে আমি এখানে একটা হাইয়েস্ট ভ্যালু ইজ ইকুয়াল টু হাইয়েস্ট ভ্যালু আর এল ইকুয়াল টু লোয়েস্ট ভ্যালু। অর্থাৎ ডাটার মধ্যে যেটা সবচেয়ে বড় থাকবে সেটা হবে আমাদের এইজ হাইয়েস্ট ভ্যালু, আর ডাটার মধ্যে সবচেয়ে ছোট সেটা হবে আমাদের এল লোয়েস্ট ভ্যালু। সেগুলোর মান আমরা বসাবো, দেন আমরা আই এর মান বের করব। আই মোর দ্যান ইকুয়াল টু কি, তাহলে মোর দ্যান ইকুয়াল টু এইজ মাইনাস এল ডিভাইড বাই কি। নাম্বার 3, সেট ইন্ডিভিজুয়াল ক্লাস লিমিটস। ওকে, অর্থাৎ প্রতিটা ক্লাসের আমাদের লিমিট, লোয়ার লিমিট গুলো আপার লিমিট গুলো সেট করতে হবে। যেমন এই ক্লাসের আমরা লোয়ার লিমিট 0 10 নিয়েছি, এটা আমরা ইচ্ছা মতো নিয়েছি, কিন্তু এটা আমাদের ইচ্ছা মতো নেওয়া যাবে না, সেট করতে হবে। ডাটা থাকবে সেখান থেকে দেখে দেখে। যেমন আমাদের ফর এক্সাম্পল ডাটা সাপোজ সর্বনিম্ন হলো 10, তাহলে আমাদের 10 থেকে শুরু করতে হতে পারে, অথবা 9 থেকে শুরু করতে হতে পারে। আমরা কিন্তু 10 এর বেশি 12 15 দিয়ে শুরু করতে পারবো না, তাহলে কিন্তু আমাদের 10 টেবিলের মধ্যে আসবে না। ওকে, এটা আমরা দেখবো কিভাবে লিমিটটা সেট করা হয়। নাম্বার 4, টালি মার্কস, অর্থাৎ কোন ডাটা কতবার আছে সেগুলো আমরা টালি করব। এটা হয়তো আমরা এর আগেও শিখে থাকতে পারেন টালি মার্কস। হ্যাঁ, ফ্রিকোয়েন্সি অনুযায়ী টালি, এরকম টালি আমরা করেছিলাম, 4টা এরকম, 5টা এরকম। ঠিক আছে, এটা আমরা দেখাবো। দেন নাম্বার 5, count the number of items or frequency, অর্থাৎ তালি কতগুলো আছে সেটা আমাদের এই ফ্রিকোয়েন্সি ঘরে লিখতে হবে। যেমন এখানে আমরা ইচ্ছা মতো 7 লিখেছি, 5 লিখেছি, 7 লিখেছি, 1 লিখেছি, তাই না? এগুলো আমরা এই টালি ঘর থেকে থেকে কাউন্ট করে লিখব। তো আপনারা আপাতত এই 5টা স্টেপ মনে রাখেন, আর নেক্সট ক্লাসে আপনারা অবশ্যই ক্যালকুলেটর নিয়ে থাকবেন যাতে আপনাদের প্র্যাকটিস করতে সুবিধা হয়। আর এটা টেবিলটা বুঝতে যদি কোনো প্রবলেম হয় অবশ্যই আমার সাথে কথা বলবেন। আশা করি আপনারা নেক্সট ক্লাসে বুঝতে পারবেন কিভাবে আমরা এই ইমেজ ডিস্ট্রিবিউশনটা কনস্ট্রাক্ট করি। ওকে, ততদিন পর্যন্ত আপনারা ভালো থাকেন, সুস্থ থাকেন। আর যদি ক্লাস না হয় এই জন্য অগ্রিম ঈদ মোবারক, সবাইকে ঈদের শুভেচ্ছা, সবাইকে ধন্যবাদ।